গুলটে মামা, গুলটে মামা, কেসটা কি রে? ধ্যানে বসলো কেন গুলটে মামা? ও গুলটে মামা গো, বলো বৎস, কি চাও? যা কেলো, তোমার আবার কি হলো গো? আমাকে বাদশ বলছো? ওরে গলতপুরের পাপি পাঁচু, ভুলে গেলে আজ রাতেই মা দুর্গা স্বর্গ হইতে পৃথিবীতে আসিবার জন্য পেলেনে উঠিবেন। হ্যাঁ তো, আজ রাত পোহালেই তো মহালয়া। বাবা তো খুব ব্যস্ত, আমি জানবো না? আমিও তাই ধ্যানের মাধ্যমে মার সঙ্গে কন্ট্যাক্টিং করবার চেষ্টা করছিলাম, বুঝেছিস? ভোর হলেই সবার বাড়িতে রেডিওতে মহালয়া বাজে। দূর, আমরা তো শুনতেই পাই না। আমাদের রেডিওটা তো সেই কবেই খারাপ হয়ে গেছে, বাবা আর ঠিকই করছে না। অত দুঃখ পাস না, তোদের মহালয়া আমি শুনিয়ে দেবো। তুমি চণ্ডীপাঠ করতে জানো গুলটে মামা? হোয়াট? এখানে আবার ভেন্ডির বাবা চণ্ডী উকিল এলো কোত্থেকে? আরে না, মহালয়া তো রেডিওতে চণ্ডীপাঠ হয়, চণ্ডী উকিল না। ইয়ে মানে আমি অবশ্য অন্য পাঠ করি। তুমি তাহলে কি পাঠ করো? চণ্ডী মণ্ডপ পাঠ। হ্যাঁ রে, গলতপুরের ক্যালটাবুলাস বলদের দল, তোরা অর্ধেকটা জানিস, পুরোটা হলো চণ্ডী মণ্ডপ। মণ্ডপ মানে মানে মহালয়া। গভীর ব্যাপার, সকলে সব বুঝবে না। জয় গুরু। তাহলে তোমার চণ্ডী মণ্ডপ পাঠটা রেডিওতে শোনায় না কেন? ওরে গলতপুরের ভণ্ড বলদ ভেন্ডি, ব্যাংল্যান্ডের রেডিওতে আমার মহালয়া বাজে, বুঝেছিস? আমি অনেকগুলো বছর ওই ব্যাংল্যান্ড দ্বীপে কাটিয়েছি রে। ওখানে একবার পুজোর সময় কি করব মনটা বড় হু হু করছিল, দিলুম মহালয়া স্টার্ট করে। জয় গুরু গুলটে মামা। তারপর আমার দেখা দেখি এখানেও শুরু হলো, তাও বাংলায়, আর ওখানে আমি ব্যাংল্যান্ডিয়ান ভাষায় করতাম। ঠিক আছে, এবার না হয় তোমার মহালয়াই শুনবো গুলটে মামা। হ্যাঁ, ভোরবেলা উঠে তোমার বাড়ি চলে যাবো। ইয়ে মানে সেটা তো এখানে হবে না। কেন? আমার বাড়িতে তো চণ্ডী মণ্ডপই নেই। তার থেকে বরং চল, আমিও এবার এখানকার মহালয়া শুনি, দেখি আমারটা শুনে শুনে কেমন বলছে। বলছি তো রেডিও নেই আমাদের। জোগাড় কর। কে দেবে? আজ গলতপুরের প্রায় সবাই রেডিওতে মহালয়া শুনবে। ঝোলা গোবিন্দ মনে হয় শুনবে না, বুঝেছিস? ও তো ঝোলা গুড় ছাড়া কিছুই বোঝে না। চল দেখি ঝোলার দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। উল্টে মামা। একই মানে কথায় সব তোরা কি বলছিস? মা দুর্গা অসুর বধ করবেন সেটা আমি শুনবো না? ইয়ে মানে মহালয়ায় আবার অসুরকে ঢোকালেন, দেখেছিস পাঁচু? দেখ কি কাণ্ড। ঝোলা গোবিন্দ তো ঠিকই বলেছে গুলটে মামা, চেপেছ। মানে গোবিন্দ বাবু, আপনার রেডিওতে আমরা মহালয়া শুনবো, ভোরবেলা দল বেঁধে চলে যাব। মানে কথা একদম না, পটেশ্বরী কিন্তু খুব রেগে যাবে, মানে কথা তখন একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, মানে কথা। ঠিক আছে চলি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। ঝোলা তোর 14 পুরুষ, মানে কথা। হত ছাড়া উজবুক, পাজির পা ঝাড়া। ব্যাপারটা ভালো করলেন না কিন্তু, ঘটনের 14 পুরুষ নিয়ে টান মারলেন। বেশ করেছি, মানে কথা বেশ করেছি। মহালয়ায় 14 পুরুষ কেন, 48 পুরুষ নিয়ে টান মারলেও কোনো দোষ নেই, মানে কথা। আমাকে শাসানো, আমি এক্ষুনি হরিবোল দারোগাকে খবর পাঠাচ্ছি, দাঁড়া। থাক গোবিন্দ বাবু, আমরা যাচ্ছি। এই গুলটে মামা, চলো চলো চলো। হ্যাঁ, পাঁচু নেহাত জোর করলো বলে চলে গেলাম। চলে আয় পাঁচু। একটা রেডিও, সেটাও তোরা জোগাড় করতে পারলি না, অপদার্থ। দেখলে তো কেউ দিতে চাইছে না। নন্দ কাকু, নিমাইদা, গজু বাবু সবার বাড়িতেই তো গেলাম। আমাদের গলতপুরে একটা রেডিও আছে, জানতাম না তো। জানলে কি করতে? এখানকার রেডিওতেই আমি মহালয়া করতাম। চলো তো নরদার দোকানে গিয়ে নরদাকে বলি। হ্যাঁ হ্যাঁ, শেষ চেষ্টা। নরার রেডিওতেই আমরা মহালয়া শুনবো। আপনার মহালয়া শুনি নাম নেই গুলটি বাবু, আপনার ওই নন্দ ভণ্ড মাথায় কিছু ঢুকবে নে। নরা, পাঁচু, নরাকে সাবধান করে দে বলে দিলাম, নয়তো আমি ওকে আমার স্পেশাল প্ল্যানিংটা দেব না। শান্তি শান্তি গুলটে মামা, নরদা তো তোমার ব্যাপারটা সবটা জানে না। আপনি কি প্ল্যানিং করেছেন শুনি? দেখ নরা, আজ ভোরে তোর বাড়ি থেকে রেডিওটা এনে এখানে ঝোলাবি। আমরা গলতপুরের সবাইকে বলে আসছি, নরার দোকানে মহালয়ার অনুষ্ঠান শুনলে ভোরবেলার গরম চা ফ্রি। প্রথম কথা, লোকজন সবাই নিজের বাড়িতেই রেডিওতে শুয়ে শুয়ে মহালয়া শুনবি, এখানে ফ্রিতে চা খেতে কেউ আসবে না। আর দ্বিতীয় কথা, আমাদের গলতপুরে বেশিরভাগ লোকজন ফ্রিতে খেতে ভালোবাসে,
পরের দিন থেকে আর কেউ আসবে না। দেখ নোরা, তাও তো আমি ধারে খাই, ফিরিতে না। বাকিরা চা খায়ও না, পয়সাও দেয় না, আর আপনি চা খেয়ে তারপরেও পয়সা দেন না। এই যা পার্থক্য। নোরা, তোমরা যদি এ কথায় কথায় এত গরম হয়ে যাও তাহলে কি করে হবে বলো তো? ঠিক, ওসব ছাড়ো তো নরদা। তুমি রেডিওটা এখানে ভরে নিয়ে আসবে কিনা বলো। আর তারপর বাড়ি ফিরে আমার বউয়ের মহালয়া কি আপনারা শুনবেন? তার মানে তুই রেডিও আনবি না? বলছি তো না, ও রেডিও আমারে বেতে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তাই ওই রেডিওর মালিক আমার বউ। সে আমারে ঠিক মতো মহালয়া শুনতে দেয় কিনা সন্দেহ আছে। তার যখন ঘুম ভাঙবে তখন থেকে মহালয়া শুরু হবে আমার বাড়িতে। তাহলে তো কেস গন্ডগোল। চল এখান থেকে, এইসব ক্যালটাবুলাস জায়গায় আমি থাকি না। আয় বলছি। আসি নরদা। আমার তেল দে উনি মাছ ভাজবেন, হরি বল। আমরা যদি মহালয়া শুনতে না পারি তবে কাউকে শুনতে দেব না। কিভাবে? সেটা তুমি পারবে না গুলটে মামা। আলবাত পারবো। পাঁচু, মহালয়াটা এখানে কে পড়ে রে? এই মরেছে, নামটা তো ভুলে গেছি। কেন গো? ওনাকে আমি রেডিও স্টেশনে যেতেই দেব না। কোথায় থাকেন উনি জানিস? জয় গুরু। কেউ কি গিয়ে পড়ে নাকি? রেডিও স্টেশনে মনে হয় মহালয়ার রেকর্ড বাজায়। তাই? তাহলে আমি রেডিও স্টেশনের কারেন্টের তার কেটে দেব, তাহলে রেকর্ডও বাজাতে পারবে না। রেডিও স্টেশন কোথায় তুমি চেনো? কেন, তোরা চিনিস না? ব্যাংল্যান্ডে আমি তো বাড়ি থেকেই মাইকে পড়তাম। না না, আমরা চিনি না, তবে শুনেছি শহরে। তাহলে চল এক্ষুনি। না বাবা, আমি যাবো না। আমিও না। তাছাড়া শহরে যেতে যেতেই কাল সকাল হয়ে যাবে। তার মানে তোরা যাবি না? ঠিক আছে, যা করার আমিই করব। কাল এই গলতপুরে মহালয়া শোনা বন্ধ আমি করবই, এই তোদের বলে গেলুম। যা বাবা। কি জানি এবার কি হয়। এই যে পোড়ার মুখ নিষ্কম্মা অসুর, তোদের কি লজ্জা নেই রে? হ্যাঁ, আবার তুই মা দুর্গার মরতে যাওয়ার সময় হয়ে এলো, আমার বুকে ত্রিশূল বিধিয়ে দাঁড়িয়ে থাকবে। ও, মর্তের মানুষগুলোর কাছে আমার তো মান সম্মান আর থাকলো না। কি করব মহারাজ, আপনি নিজেই তো মা দুর্গার কাছে যুদ্ধে হেরে আমাদের অসুর কুলের মান সম্মান খুইয়েছেন। চুপ কর, চুপ কর, খালি বড় বড় কথা। এবার অন্তত ওই মা দুর্গার পৃথিবীতে যাওয়াটা আটকা, মানে পুজো বন্ধ কর। সম্ভব না, মা দুর্গা খুব শক্তিশালী, আর আমাদের অবস্থা তা তো আপনাকে দেখলেই বোঝা যায়। আমাদের ঠিক মতো খেতেও দিতে পারেন না, না খেয়ে খেয়ে আমাদের শক্তিও চলে গেছে। শোন শোন নিষ্কম্মা অসুর, রাত পোহালেই মহালয়ার চণ্ডীপাঠ শুরু হলেই মা দুর্গা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবেন। সে তো প্রত্যেক বছরই আসে, আর এসেই আপনার বুকে ত্রিশূল বিধিয়ে দেয়, আপনি কিচ্ছু করতে পারেন না। আবার আমাকে নিষ্কম্মা বলেন, আপনি নিজে কোন কম্মা? হ্যাঁ, চুপ কর, চুপ কর। ত্রিশূলের খোঁচা খেয়ে খেয়ে আমার বুকটা একেবারে ফালা ফালা হয়ে গেছে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই অবস্থা। তাই এবার আমি একটা অন্য বুদ্ধি করেছি। আপনার আবার বুদ্ধিও আছে? মাথায় তো কুবুদ্ধিতে ভরা। দর্শকদের তো কুবুদ্ধি থাকে রে মরকট। শোন শোন, পৃথিবীতে মহালয়ার ভোরে রেডিও নামে একটা যন্ত্রে চণ্ডীপাঠ হয়, সেটাকে বন্ধ করতে হবে। তাহলে মা চণ্ডীপাঠ শুনতেও পারবে না আর পৃথিবীতে আসতেও ভুলে যাবে। অনেকদিন পর ভালো একটা কুবুদ্ধি বার করেছেন তো। হ্যাঁ, তাই তো বলছি, তুই পৃথিবীতে গিয়ে ওই যত রেডিও যন্ত্র আছে সব কটাকে নষ্ট করে দে, একটাতেও যেন মহালয়া না চলে। এ তো খুব সহজ কাজ, যুদ্ধ করতে হবে না। আমি খুব ভালো জিনিসপত্র নষ্ট করতে পারি। এক্ষুনি যাচ্ছি মহারাজ, কেউ টেরটি পর্যন্ত পাবে না।
যা যা যা, পৃথিবীতে আজ একটা রেডিও যেন না চলে। তাই হবে অসুররাজ। এই জায়গা থেকেই শুরু করি, দেখি মানুষগুলো কি করে এবার। যেভাবেই হোক মহালয়া শোনা বন্ধ করতেই হবে। আমরা যদি মহালয়া শুনতে না পারি তাহলে কেউ মহালয়া শুনতে পারবে না। এ কি রে, এই মানুষটার বাড়িতে রেডিও এই, নেই? কে রে? কে কে কথা বললো? আমি অসুর রে, তোর বাড়িতে রেডিও নেই? না নেই। ঠিক আছে, খুব ভালো, আমি তাহলে গেলাম। এ কি, আমি কার সঙ্গে কথা বলছিলাম? হ্যাঁ, আমি অসুর। ওরে বাবা গো, ঘরে অজুর ভূত ঢুকেছে। ও বাবা গো, ও পিসিমা। তুমি ঠিক বলছো? অসুর ঢুকে তোমার ঘরে রেডিও খুঁজছিল? হ্যাঁ রে ক্যালটাবুলাসের দল, আমি নিজের কানে শুনেছি। না না না, ও তোমার মনের ভুল। আসলে মহালয়া শোনার জন্য তোমার মনটা খুব আনচান আনচান করছে তো। আমার কান তো আর কাঞ্চান কাঞ্চান করছে না, আমি নিজের কানে শুনেছি। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। ওই দেখ, আবার সর্বনাশী খবর এনেছে গোতনটা। কি হয়েছে রে খোদন? আমাদের গলতপুরে সবার রেডিও নষ্ট হয়ে গেছে। কি বলছিস কি? তোকে কে বললো? কে আবার বলবে? সবাই রেডিও সারাই করতে ছুটছে, কারো রেডিওই কি করছে না। এটা রেডিও ভূতের কীর্তি রে। আমি তাহলে ঠিকই শুনেছি, ভূতটা আমার ঘরে তাই রেডিও খুঁজছিল। আমাদের বাড়িতেও কেউ একটা ঢুকে সব লন্ডভন্ড করে গেছে। বাবা বলছিল চোর ঢুকেছে। চোর না ঘটন, চোর না, রেডিও ভূত। ভূতটার নাম আবার ওষুধ। ওরে বাবা গো, আমার মাথাটা কেমন বন বন করছে গো উল্টে মামা। মাথাটা শক্ত করে ধরে নড়ার দোকানে চল। তোমার ভয় চলে গেল? ওই ভূত আমাদের ভালোই চাই, বুঝেছিস? আমরাও তো এটাই চাইছিলাম, কেউ যেন মহালয়া শুনতে না পারে। ওটা ভূত না অসুর? ওই একই হলো। সেই কবেকার অসুরগুলো এখনো কি বেঁচে আছে নাকি? কবে মরে ভূত হয়ে গেছে। চল দেখি নড়ার দোকানে। আমার মাথায় একটা অন্যরকম প্ল্যানিং এসছে। কি জানি এসব কি হচ্ছে। গুলটে বাবু মনে মনে চেয়েছে আমরা যেন মহালয়া শুনতে না পারি। মুখ ফুটে হয়তো তোমাদের সে কথা বলিছে কি বলেনি, অমনি এই গলতপুরের সবার রেডিও একসঙ্গে খারাপ হয়ে গেল গো। কি সাংঘাতিক মুখ বলো দিগিনি। এ মুখ যে সে মুখ নয়, একেরে বিষাক্ত শামুক। নড়া, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তবে ব্যাপারটা কিন্তু খুব রহস্যজনক গুলটে মামা। সে আপনি যতই রেগে যান না কেন, আমার গিন্নি বিবিধ ভারতীতে একখানা অসুর বধ পালা শুনতেছিল। অমনি রেডিওতে ধোঁয়া উঠি গেল, অমন জল জ্যান্ত রেডিও খানা নষ্ট হয়ে গেল। সারাই করাতে নিয়ে গেলুম, বদনবাবু রেডিওর পেট খুলি দেখে নারী ভুড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। বলছো কি দাদা, শর্ট সার্কিট হয়নি তো? আরে আমার রেডিও ব্যাটারিতে চলে গো পাঁচু ভাইপো। তাহলে তুই বলছিস এ কি আমার চা কে খেলো? কে আবার খাবে? মাথা গরম হলি পরে তো আর কিছুই খেয়াল থাকে না, কারে কি বলেন আর কখন কি খেয়ে ফেলেন। এবছর মহালয়াটাই খারাপ হয়ে গেল। তোমার প্ল্যানিংটা বলো তো গুলটে মামা। এবার আমি মহালয়া করব। মাথাটা দেখতেছি পুরোটাই গেছে। নড়া, মাথা আমার খুলে গেছে রে। তুই হয়তো জানিস না, ব্যাংল্যান্ডে আমি প্রথম মহালয়া চালু করেছিলাম। তা কি ভাষায় হবে মহালয়া? এখানে বাংলাতেই বলবো ভাবছি, এখানে তো ব্যাংল্যান্ডিয়ান ভাষা কেউ জানেই না। পাঁচুরে, পাঁচু, ও ওটা অনেক কাজ বাকি। গোটা 10 মাইক লাগিয়ে দে, আমি ওই মাঠে বসে মহালয়া পাঠ করব। আমার এই গম গমে গম্ভীর গলায় সেই মহালয়া সমস্ত গলতপুরবাসী শুনিবে। আর
আর মাইকের ভাড়াটা কে দেবে? আমার মহালয়া শুনে দেখবি লোকজন এত আনন্দ পাবে, এত আনন্দ পাবে, তখন মাইকের টাকা এমনি এমনি চলে আসবে, বুঝেছিস? গলতপুরের অমায়িক বলদ ভেন্ডি, আরেকবার ব্যাপারটা ভাবো গুলটে মামা, কাজটা কি ঠিক হবে? তোরা যদি এই কাজটা না করিস তবে নরার চায়ের দোকানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম আমি তোদের সঙ্গে আর কোনোদিন কোনো সম্বন্ধ রাখবো না, সম্বন্ধ রাখবো না, সম্বন্ধ রাখবো না। কি জ্বালায় পড়লাম। চল ভেন্ডি মাইকের দোকানে যাই। এবারে মা দুর্গা অসুর ভেবে না জানি গুলটে বাবুরে বধ করি ফেলে। হরি বল। পোড়ার মুখ মরকট নিষ্কম্মা অসুর কোলের কলঙ্ক তুই। ওই লোকটাকে ছেড়ে তুই চলে এলি? রাজা মশাই, মনে হলো লোকটা একটু লন্ড ভন্ড আছে। ওইসব মহালয়া টহালয়া করা ওর কম্য না, চিন্তা করবেন না। না, চিন্তা করব না। তারপর যদি ওর মহালয়া শুনে মা দুর্গা পৃথিবীতে চলে আসে তখন কি হবে? ত্রিশূলের খোঁচা তো আর তুই খাস না। এই যা তুই এক্ষুনি যা, যেভাবেই হোক ওর মহালয়া বন্ধ কর, নয়তো আমি তোর বুকে ত্রিশূল বেঁধাবো। কি মুশকিলে পড়লাম রে বাবা। ঠিক আছে, যাচ্ছি। কটা মাইক সেট করেছিস? এই করি 25টা। ছোলা গোবিন্দ, হেড স্যার, বলাই ডাক্তার, সব্বার বাড়ির মুখ করে সেট করেছিস তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো 1 2 3 4 5 6। হ্যালো, শুনুন বন্ধুগণ, আজকে আমাদের গুলটে মামা ভোরবেলায় মহালয়া পাঠ করিয়া শুনাইবেন। চিন্তা করিবেন না, শুনুন। ভোরবেলা না, রাত 12টা থেকেই শুরু করে দেব। ভোরবেলা যদি না উঠতে পারি কোনো রিস্কিং নেওয়া যাবে না। রাত 12টায় মহালয়া? হ্যাঁ। হ্যালো, মাইক টেস্টিং। ভোরবেলায় না, রাত 12টায় মহালয়া হবে বন্ধুগণ। ওই লন্ড ভন্ড লোকটাকে তো এই বাড়িতেই দেখেছি। পিসিমার পঞ্জিকাটা নিয়ে যাই, ওখান থেকেই মন্ত্র ঝেড়ে বলে দেব। কেউ কিছু বুঝতেই পারবে না। মন্ত্র ঝাড়াচ্ছি তোকে, দেখ এবার মজা। দেখি আমার শরীরটা এরকম ঝনঝন করে উঠলো কেন? কেমন যেন একটা অদ্ভুত বল পাচ্ছি। গুলটে মামা, শুরু করো। 12টা বেজে গেছে? পুরো 12 বেজে গেছে। এবার জানি না কি হয়। তাহলে শুরু করি, বল। হ্যাঁ, শুরু করো। হ্যালো, মহালয়া শুরু করছি। নমস্কার, শ্রী গুলটে চরণ গুহর মহালয়া। ওং নমো। রাত্র 12:50 ঘটে, শুক্রপক্ষের পঞ্চমী তিথিতে অমাবস্যা শুভ সময় রাজগণ্যপাশ নিজে প্রবেশ। ওং নমো। কি বলছো গুলটে মামা, কি বলছো? গুলটে মামা গো, এইসব কি হচ্ছে? হরি বল। ওই মনে হয় শুরু হলো। মানে কথা এসব কি? 3:14 ঘটে রাহুর দশা, সুগস্ত পঞ্চমী তিথি। কি কাণ্ড! রাহুর দশা লেগেছে এখানে, কি কাণ্ড! চণ্ডীপাঠ করো গুলটে মামা। করছি তো। গুলটে মামা গো! গুলটে মামার কি হলো রে? আমি অসুর। পাঁচুদা পালাও, গুলটে মামাকে অসুরে ধরেছে। ওই দেখ! ও বাবা গো, গেলুম। আমি আর মহালয়া করব না রে। বাপ, ওরিয়া বাবা গো,
কি লন্ড ভন্ড লোকের শরীরে ঢুকেছিলাম রাজা মশাই, এমন উল্টো পাল্টা মহালয়া পড়েছে, লোকজন আমাকে শুদ্ধ ঠেঙিয়ে দিয়েছে। বাপ রে বাপ! খুব ভালো করেছে। এবার বোঝো, মা দুর্গা যখন আমাকে ঠেঙায় তখন আমার কেমন লাগে। ঠ্যাঙানির চোটে আমার সব শক্তি চলে গেছে। এবার মনে হয় ওই রেডিওর যন্ত্রগুলো আবার ঠিক হয়ে যাবে। এবার আমি তোকে ঠেঙাবো। ওরিয়া বাবা, আমি পালাই। ওরিয়া বাবা! আমিও তোকে ছাড়বো না। ওরে বাবা, ও বাবা গো, এসব কেমন করে হলো রে? আমি তো বুঝতেই পারছি না। আমি তো হাসিনি, আমি মোটেই হাসিনি। তাহলে কে অমন হাসলো বিকট চিৎকার করে? কি জানি, মনে হয় ওই ভূত ওষুধটা। খবর আছে, খবর আছে, খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর? সবার রেডিওগুলো হঠাৎ করে ঠিক হয়ে গেছে। ভারী অদ্ভুত কাণ্ড তো। এই মাত্র বলে গেল কোন দাদা, বললো সবই নাকি দুর্গা মায়ের আশীর্বাদ। হবে হয়তো। আমি আর মহালয়ার চণ্ডী পাঠ করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে? জুতো সেলাই করবো। জয় গুলটে মামার জয়! তুমি আকাশে কি দেখছো গো ও গুলটে মামা? দিলি তো আমার তালটা কেটে। ক্যালটা বুলাস বলদ পাঁচু। তাল? আকাশে আবার তাল হয় নাকি? তাল তো হয় গাছে। সব কটা একেবারে গলদপুরের স্ট্যাম্প মারা বলদের দল। আরে দূর, তুমি কি দেখছো বলো না। হ্যাঁ হ্যাঁ, বলো না। মেঘ। মেঘ দেখছো হঠাৎ? ওরে, এই যে যারা কবিতা টবিতা লেখে তারা এই পুজো আসলেই নাকি আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পায়। সেই মেঘ নাকি তুলোর মতো ভেসে বেড়ায়। জয় গুরাও! হ্যাঁ তো, এখন পুজোর সময় শরতের নীল আকাশ, সাদা মেঘ ভাসে। অন্য সময় কি হলুদ আকাশে খয়েরি মেঘ ভাসে? যত সব উল্টো পাল্টা কবিতা লিখে গেছে, সেগুলোই তোরা পড়েছিস, তাই তো ফেল মেরেছিস। আরে ওসব তো কবির কল্পনা গুলটে মামা। শরতের সুনীল আকাশে তুলার মতো পেঁজা পেঁজা মেঘের ভেলা ভাসিয়া যাইতেছে। খুব ব্যাড কল্পনা। তুলো দিয়ে কি ভেলা বানানো যায়? ভেলা বানাতে হয় কচুরি পানা দিয়ে, বুঝেছিস? তাছাড়া আকাশে ভেলা ভাসবে কেমন করে? ভেলা তো পুকুরে ভাসাই আমরা। ঠিক ঠিক। তাছাড়া ভেজা তুলো ভারী হয়। ওই কবিগুলো কিছু জানতো না। তুলোর মতো ভেজা ভেজা মেঘ কখনো ভাসতে পারে? ক্যালটা বুলাসের দল। মা, ভেজা মেঘ কখন বললাম? কবিরা তো বলেছেন পেজা পেজা মেঘ। ওই একই হলো, পেঁজা মানেই ভেজা। শোন, সব ভুলভাল লিখেছে। এই পুজোর সময় কোনো স্পেশাল মেঘ টেঘ ভাসে না, বুঝেছিস? আকাশ ওই একই রকম নীল থাকে। খামোখা ওই সব জিনিস দিয়ে কবিতা লিখে আমাদের বোকা বানিয়েছে সবাই। মুখ গুজে ওসব না পড়ে মুখ তুলে দেখলেই তো সব ধরা পড়ে যেত। ইস, সে সময় যদি তুমি এরকম বলতে না, এখন আর এসব বলে কি হবে? তার থেকে বরং বলো, এবার পুজোয় আমরা স্পেশাল কি খাবো? এগ রোল। হ্যাঁ হ্যাঁ, সপ্তমীর দিন এগরোল, অষ্টমীর দিন ঘুগনি, নবমীর দিন আইসক্রিম, আর দশমীর দিন কোল্ড ড্রিঙ্কস। আর সঙ্গে মিষ্টি। ঠিক ঠিক। তাহলে তোরা সবাই আমার কাছে 50 টাকা করে জমা কর, আমি কিনে দেবো তোদের। হ্যাঁ, চল দেখে নড়ার কাছে যাই। তুমি কিছু খাওয়াবে না গুলটে মামা? এত কিছু খাওয়ার পর তোদের পেটে জায়গা থাকবে? তোমার তো থাকবে। মানে আমি তোদের ফুচকা খাওয়াবো। জয় গুলটে মামা কি! এখনই এত জয় ধ্বনি মারিস না। আগে দেখি এবার পুজোয় নড়া ফুচকা বিক্রি করে কিনা। হ্যাঁ, চল দেখি নড়ার কাছে যাই। হয়ে গেল ফুচকা। আমি হলুম গে জাত চা ব্যবসায়ী। আমার 14 পুরুষ চা বিক্রি করে, তা আমি হঠাৎ ফুচকা বেচতে যাব কোন দুঃখে শুনি? দুঃখে না রে নরা, সুখে সুখে। মনের সুখে ফুচকা বেচলে কত লাভ করতে পারবি জানিস? পুজোর ফুচকায় হেভি ডিমান্ডিং হয়। পুজোর সময় আমার চায়েরও ভালো সেল হয়। তাছাড়া এবার তো আমি ওই আতাপাড়ার বোমা সঙ্গের পুজো প্যান্ডেলে চায়ের স্টল দেবো গো নন্ড ভন্ড গুলটে বাউ। তুই পুজোর সময় বেপারাই গিয়ে চা বেচবি নরা? আমাদের এই গলতপুরে পুজোর সময় একখান ফুটো পুজো পর্যন্ত হয়নি। নরা,
আমার কথা শোন, পুজোর সময় ফুচকা ব্যাচ একেবারে লালে লাল হয়ে যাবে। লাল হব তালি পরে হোলির সময় ভেবে দেখবো। তাহলে গুলটে মামা তুমি আমাদের ফুচকা খাওয়াবে না? নরার দোকানে চা খেয়ে আমাদের অভ্যাস তো, তাই অন্য দোকানের ফুচকা খেলে তোরা সহ্য করতে পারবি না। পুজোর সময় পেট ব্যথা হলে পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে। লিডার হয়ে আমি এত বড় রিস্কিং নিতে পারবো না, কভি নাহি। আসল কথা হলো অন্য কেউ তো ফুচকা আর গুলটে বাবুরে ধারে বিক্রি করবে না, তা তোমাদের খাওয়াবে কেমন করে? নরা, ঠিক আছে গুলটে মামা, আমরা বরং আতাপাড়ার বোমা সঙ্গের পুজোয় গিয়ে নরদার চায়ের স্টল থেকে চা খেয়ে আসবো। ভাবতেছি সঙ্গে ঘুগনিও রাখবো। ঘুগনি? তা এবার হঠাৎ পুজোয় বোমা সঙ্গে স্টল খুলছো যে নরদা? এবার তো বোমা সঙ্গে বিগ বাজেটের পুজো হচ্ছে গো। তুই নিজে মুখে বলছিস ওখানে এত বাজে পুজো হচ্ছে, তাও আবার ওখানে স্টল খুলছিস? বাজে কোথায় বললুম গো, ন্যাপলারা তো বলতেছে এবারে নাকি বিগ বাজেটের পুজো অনেক বড় করে করবে ওরা। মানে গুলটে মামা, বাজে না বাজেট, মানে বোমা সঙ্গ এবার অনেক টাকা খরচ করে পুজো করছে। এত টাকা ওরা পেলো কোথায়? কেন, লোহা ব্যবসায়ী গজেন গড়াই ওদের পুজোর সেক্রেটারি হয়েছেন। শুনতেছি পুজোর ফিতে কাটার জন্য নাকি ফিল্ম স্টার ওই ঝন্টু কুমার রে ওরা নিয়ে আসবে। কি বলছো কি, ঝন্টু কুমার আসবে ফিতা কাটতে? কেন, ওখানে কি সামান্য ফিতে কাটারও লোক নেই? আরে ফিতা কাটা মানে উদ্বোধন করতে আসবে। উদ্বোধন করতে ঝন্টু আসছে? আমাকে বললো না তো। আসতেছে মানে শুনতেছি ফিতে কাটার জন্য ঝন্টু কুমার 10,000 টাকা নিচ্ছে গো। সামান্য এক পিস ফিতে কাটতে 10,000? আমাকে দিয়ে কাটালে আমি 100 টাকায় কেটে দিতাম। এই পাঁচু চল। কেন? দরকার আছে, চল দেখি। যা বাবা, আবার কি হলো? হাতে ঝোলে হ্যারিকেন, সে জ্বালাবে ঝাড়বাতি, হরি বল। মানে গজেন বাবু, আপনার মতো একজন এত হিসেবি লোক এইভাবে ঠকে গেলেন? আসল কথাটা কি কইতে চাস? যাইডা কাস, আমার অনেক কাজ আছে। মানে বলছিলাম, আপনি নাকি সামান্য একখানি পাতলা ফিতে কাটার জন্য ওই ঝন্টু কুমারকে 10,000 টাকা দিচ্ছেন? হ্যাঁ ঠিকই শুনছস, ঝন্টু কুমার 15,000 চাইছিল, দরদাম কইরা অনেক বইলা কইয়া 10,000-এ রাজি করাইছি। ফিতেটা কি অনেক মোটা হবে নাকি গজেন বাবু? কেন? আমার নিজের একখানা ধারালো কাঁচি আছে, যদি বলেন ওই ফিতে না হয় আমি কেটে দেব। কাঁচি ভাড়া বাবদ মাত্র 100 টাকা নেব, সঙ্গে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দেবেন, ব্যাস। তাই বুঝি ঝন্টু কুমারের বদলে তুই আমাগো প্যান্ডেল ফিতা কাইটটা উদ্বোধন করতে চাস? আগে কাঁচিটায় অনেকদিন কিছু কাটি না কিনা, তাই বলছিল। তাইলে এক কাম কর, আমাগো পূজায় তুই উল্টা 5,000 চান্দা দে, তাইলেই তোরে দিয়া ফিতা কাটামু। সে কি, ফিতে কাটতে আমাকেই 5,000 টাকা দিতে হবে? মানে এত দামি ফিতে আমি কিছুতেই কাটবো না। পাঁচুরে চল, কে দরকার এত দামি ফিতেটা কেটে নষ্ট করার। আমি এখন আসি গজেন বাবু, ঠিক আছে? হ্যাঁ, পূজার মধ্যে আর এ মুখ হইবি না। না, একেবারে বিজয়া দশমীতে প্রণাম করতে আসবো। হ্যাঁ, চল রে তোরা। উজবুকের দল। গুলটে মামা গো, এটা শুধু ফিতা কাটা না, ঝন্টু কুমার ফিতা কেটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করবে। তা বলে 10,000 টাকা? মামার বাড়ি রাবদার নাকি? ঝন্টু কুমার কত বড় একজন হিরো বলো তো, এত টাকা তো নেবেই। আমায় দিয়ে ফিতে কাটালে তো আমাদের পুজোর খাওয়ার খরচাটা উঠে যেত, শুধু এগরোলের পয়সাটাই না হয় নিতুম। ঠিক। বাজে বকিস না ঘটন। এই, তোরা ঝন্টু কুমারের বাড়ির ঠিকানাটা জানিস? কেন, তুমি জানো না? এই যে মাঝে মাঝেই বলো ঝন্টু কুমার নাকি তোমার হাফ প্যান্টের বন্ধু ছিল। ওরে গলতপুরের চটকানি বলদ ঘটন, আরে ঝন্টু কুমার তো এখন ফুল প্যান্ট পরে। সেই কবে আমরা একসঙ্গে ট্রেনে লেবু লজেন্স বিক্রি করতাম, তারপরে ও একদিন সিনেমার হিরো হয়ে গেল। আর তুমি আমাদের লিডার হলে। তা না হলে তোদের মতো এত ইডিওস্টিক বলদগুলোর কি হতো ভেবে দেখেছিস? ঝন্টু কুমারের ঠিকানায় সোনালী পর্দা ম্যাগাজিনে পাওয়া যাবে গুলটে মামা। এই বইটা তো সব সিনেমার খবর থাকে। মার দিয়া কেল্লা। এই, ওই বইটা তোদের বাড়িতে আছে? আমাদের বাড়িতে 2-3টে আছে, মা পড়ে। তাহলে এক্ষুনি তুই বাড়ি যা আর ঠিকানাটা জোগাড় করে আন। ও ঠিকানা দিয়ে তুমি কি করবে গুলটে মামা? ঝন্টুর বাড়ি যাব। হ্যাঁ রে।
ঝন্টু কুমারের বাড়ি কে চেনে না বাবু? উনি যে আমাদের অঞ্চলের যাকে বলে গব্ব। আমার মতো যে যার অঞ্চলের গব্ব, বুঝলি পাঁচু? একেই বলে গব্ব গব্ব বন্ধুত্ব। মামা বাবা, ঝন্টু এত বড় বাড়ি করে ফেলেছে, আমাকে বলেনি তো। বললে কি করতে? ওরে বাড়িটার উদ্বোধন আমি করে দিতাম। জয় গুরু। ঠিক আছে, এখন আগে ভেতরে চলো তো গুলটে মামা। চল তুই আগে ঢোক পাঁচু। কি কেন? তোমার বন্ধুর বাড়ি আমি আগে ঢুকবো কেন? মানে হ্যাঁ, আমি ঝন্টুকে একটা শেরপেরাইজিং দিতে চাই। তাই বুঝি? ঠিক আছে। রুকিয়ে রুকিয়ে, শিখিয়ে अंदर जाने के लिए परमिशन है? কেন এখানে আবার বান্দার এলো কোথার থেকে? ইয়ে মানে দারোয়ানজি, উনি ঝন্টু কুমারের বন্ধু, ওনার সঙ্গে দেখা করতে এসেছেন অনেক দিন পর। হাফ প্যান্টুলুন কা বন্ধু। বন্ধু, আমরা একসঙ্গে লেবু লজেন্স বিক্রি করতাম, বুঝেছ? क्या? লেবু লজেন্স, সেই লেবু লজেন্স, একটা যারা না টাকায় ছটা, এই লেবু লজেন্স, এই সমঝা? ये दारोन जी, ये एक्टिंग करता है। झंटे कुमार हमको ये माने बुलाया है। ओ, साहब ने बुलाया। ठीक है, आप लोग इधर रुकिए। এবার ঢোকরে কালটা বুলাসের দল। वो लोग आपका दोस्त बोलता है। ये लीजिए, ये तो चला आया। आप लोग को मैंने रुकने के लिए बोला था। ঠিক আছে, তুমি যাও রামলাল। ठीक है। হ্যাঁ বলুন, আপনারা কোথা থেকে এসেছেন? আমার কিন্তু আগামী 1 বছর কোনো ডেট ফাঁকা নেই, কোনো ফাংশনেও যেতে পারবো না। মানে ঝন্টু কুমারজি, আমরা আতাপাড়া থেকে এসেছি। কোন আতাপাড়া? ওই যে আপনার ফিতে কাটার কথা আছে না, বোমা সংঘ 10,000 টাকা দিল যে। ও বোমা সংঘ, হ্যাঁ। আসলে পুজোর সময় চারপাশ থেকে এত ফিতা কাটতে হয়, ঠিক খেয়াল থাকে না। হ্যাঁ বলুন, কেন এসেছেন? আমাদের প্রোগ্রাম তো সন্ধ্যা 6টায় ফিক্স আছে। বলছিলাম ওই প্রোগ্রামটা না হবে না। হোয়াট? আমি কিন্তু ওই 10,000 টাকা অ্যাডভান্সের ফেরত দিতে পারবো না। না, ফেরত দিতে হবে না। আপনি অন্য ফিতে কাটা ধরে নিন, তাই খবরটা দিতে এলাম। ডিসকাস্টিং। আপনাদের ওই সেক্রেটারি গজেন বাবু আমার হাতে পায়ে ধরে 10,000-এ রাজি করালো। 15,000-এ আমি দুটো পার্টি ছেড়ে দিলাম। আবার ধরে নিন। ওরা কি আর আমার জন্য বসে থাকবে মশাই? এটা সিজন টাইম, সবাই ফিতে কাটে। আসলে ওই গজেন বাবুর হঠাৎ একটা বুকে স্ট্রোক হলো, তাই সব প্রোগ্রাম ক্যান্সেলিং হয়ে গেল। অনেক দুঃখ নিয়ে আপনাকে জানাতে এলাম, বুঝলেন? ও ভেরি স্যাড। ওকে, এবার আপনারা আসতে পারেন, আমাকে জিমে ঢুকতে হবে। আসছি ঝন্টু, মানে ঝন্টু কুমারজি। এই চল রে সবাই। গুলটে মামা, কেসটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কিছু বাড়াবাড়ি না, এবার তাড়াতাড়ি গজেন বাবুর বাড়ি চল দেখি। তুমি যে কি করছো, মাথাতে কিছুই ঢুকছে না। ও গুলটে মামা, ঝন্টু কুমার তো তোমাকে চিনলই না। ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে থাকলে কি আর চেনা যায়? তুমি তো পরিচয় দিতে পারতে, লেবু লজেন্স বলে ডাকলেই চিনে যেত। মানে থাক, বড় হিরো হয়ে গেছে এখন, তোদের সামনে ওকে আর এখন প্রেস্টিজে ফেলতে পারলাম না। এই থাক, ওই গজেন বাবুর বাড়ি এসে গেছে। আমরা কি ঢুকবো গুলটে মামা? অলবাত। এই সব ওই শত্রুপক্ষের কেলাপ গুলির কাজ সাজি। আমি এর শেষ দেখা ছাড়ুম। কি হয়েছে গজেন বাবু? আমার বুকে নাকি স্ট্রোক করছে। নির্ঘাত এটা ওই গোলসিপাড়ার দুরন্ত সঙ্গের কাজ সাজি। আমার লগে কম্পিটিশনে পারতাছে না, তাই ঝন্টু কুমার রে গিয়া ভুলভাল কথা কইছে। ও মা, এর মধ্যে ঝন্টু আপনাকে ব্যাপারটা জানিয়ে দিয়েছে? ওই তুই জানলি কেমন কইরা যে ঝন্টু কুমার উদ্বোধনে আইব না? মানে ওই যে দুরন্ত সঙ্গের ছেলেগুলো বলা বলি করছিল, ওরাই নাকি ঝন্টু কুমারকে আনবে। তাই বুঝি? আমি ঝন্টু কুমার রে আনুম কইছি যখন আনুমি, কিন্তু সে তো বিশ্বাসই করতেছে না। ঝন্টু কুমারের সেক্রেটারি রে কত বুঝাইলাম যে আমি সুস্থ আছি, সে কয় পয়সাও ফেরত দিব না, জামুও না। মানে ঝন্টুটা না খুব বাজে হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না মেশমশাই, আমি সব সময় বোমা সংঘের দলে, ফিতেটা আমি কেটে দেবো। তাই বুঝি? তবে লইয়া আয় 10,000 টাকা। এই যে সকালবেলায় বললেন 5,000 টাকা দিলেই হবে। না, ঝন্টু কুমারের 10,000 যখন গেছে, তখন তুই যদি ওই ক্ষতিপূরণ করিস, তবে তোরে
দিয়াই ফিতা কাটামু। সেই রকম হইলে অষ্টমীর দিন অন্য ফিল্ম স্টার লইয়া আসুম। 10,000? ইয়ে মানে একটু যদি কম সম করেন। ওই বাইরা তো মাথা আমার গরম হইয়া গেছে, মাইর ধর খাইয়া যাবি কিন্তু। ঠিক আছে, চলবে চলবে। পাঁচু, মেসমশাইয়ের মাথা ঠান্ডা হোক, তারপর না হয় আমরা আসবো। মামা, কি লাভ হলো তোমার এসব করে? ওদিকে ঝন্টু কুমার নিজের দর বাড়িয়ে নিল, এদিকে গজেন বাবু তোমার দরও বাড়িয়ে দিল। ওই ঝন্টুটাকে তো রাস্তা থেকে হটানো গেছে। কিন্তু তুমি 10,000 জোগাড় করবে কোত্থেকে শুনি? জোগাড় আমাকে করতেই হবে। আজ রাতটা আমাকে ভাবতে দে, আমি চললাম। জানি না এবার আবার কি হবে। মহালয়ার দিনই মা দুর্গার পৃথিবীতে আসা বন্ধ করবার দায়িত্ব দিয়েছিলাম, পারিসনি। সাধে কি তোকে আমি নিষ্কম্মা অসুর বলি? আর একটা সুযোগ দেব তোকে। আবার কি করতে হবে মহারাজ? প্যান্ডেলে প্যান্ডেলে মা আসতে শুরু করেছে, তুই ওই প্যান্ডেল উদ্বোধন ভন্ডুল কর। ইয়ে কি করে করব মহারাজ? সেটাও কি আমি তোকে বলে দেবো রে নিষ্কম্মা? ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। কাস্তে কাস্তে প্রাণ বেরুলে আমি খুনের দায়ে পড়ব। কেসে দরকার নেই, আমি যাচ্ছি প্রভু, দেখি কি করতে পারি। ভাবলাম ঝন্টু কুমার না আসলে শেষ মুহূর্তে গজেন গড়াই আমাকে দিয়েই ফিতেটা কাটাবে, সেই সুযোগে আমি সমাজের টাকা হাঁকাবো। এখন দেখছি কেস ঘুরে গেল। ওদিকে 10,000 টাকা জোগাড় না করতে পারলে পাঁচুদের কাছে মান সম্মানটা একেবারে ঢিলা হয়ে যাবে। কি যে করি এখন, কি যে করি। এই যে হ্যাঙ্গানি বাবু। এই কে 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 তুই তুই আবার কে? আমি অসুর, আমায় চিনতে পারছিস না? হ্যাঁ, ইয়ে মানে আমার কাছে কেন? আমি কি করেছি অসুর ভাই? তোর জন্যে আমি একবার ঠ্যাঙানি খেয়েছিলাম, মনে নেই? ও হ্যাঁ, তাই তো। আসলে আমি অনেকবার ঠ্যাঙানি খেয়েছি তো, তাই মনে করতে পারছি না। আমি তো এখন ঠ্যাঙানি খাচ্ছি না। যাকে এখন কি চাই বলুন তো? তোর 10,000 টাকা চাই, তাই তো? এই, তুই জানলি কেমন করে? আমরা অসুররা সব জানি। শোন, এই যে এর মধ্যে 100টা মোহর আছে, বিক্রি করলে অনেক টাকা পাবি, অনেক। 100টা মোহর সোনার? 10,000 কেন? মনে হচ্ছে 1,00,000 টাকা হয়ে যাবে। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ অসুর ভাই? প্রতিদিন তোর আশেপাশের সব কটা প্যান্ডেলের আলো টুক করে নিভিয়ে দিবি, বুঝেছিস? টুক করে, যাতে পূজা ভন্ডুল হয়ে যায়। এই তো খুব সোজা কাজ। একদম নিশ্চিন্তে থাকো ভাই, আমি একটা প্যান্ডেলের আলো জ্বলতে দেব না, ফিতে কেটেই আলো নিভিয়ে দেবো। মনে থাকে যেন, নয়তো আমি তোকে ঠেঙাবো। এই, এ কি, আমি কি স্বপ্ন দেখলাম নাকি? এ কি, এ তো সত্যি মোর। তাহলে স্বপ্ন নয়। পাঁচু রে, ও পাঁচু। এই মোহর তুই কই থেকে পাইলি? কোথায় ডাকাতি করছস ক কিন্তু? এই মা, ছি 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 ছি, ইয়ে মানে গজেন বাবু, এগুলো আমার বংশগত মোহর। মানে আপনি তো জানেন, আমার পিসে মশাইয়ের বাবা জমিদার ছিলেন, তার বাবা আরো বড় জমিদার ছিলেন। এত বড় বড় জমিদার সবাই মিলে ওই মোহরগুলো রেখে গেছে, ওগুলোই আপনাকে দিয়ে দিলাম। ওরা যদি জানে আমি ফিতে কেটে উদ্বোধন করেছি, তাহলে টোটাল জমিদার বংশই খুবই খুশি এবং গর্বিত হবে। আচ্ছা ঠিক আছে, মোহরগুলি এই ক্লাবের পূজা ডোনেশন ফান্ডে তাইলে জমা রাখলাম। আর ফিতে কাটা মানে উদ্বোধনটা? কাল সন্ধ্যা 6টায় ক্লাবে আইয়া পড়িস। ইয়াহু! চল পাঁচু। বিল্টে মামা, তুমি সত্যি করে বলো তো, ওই অতগুলো মোহর তুমি কোথায় পেলে? গজেন বাবুকে তো বললাম, শুনলি না? ওই সোনার মোহরগুলোর কিন্তু অনেক দাম হবে, 10,000 টাকার বেশি। সব কটা মোহর দিলে কেন? একবারই দিয়ে রাখলাম। প্রত্যেক বছর ওই বোমা সঙ্গে এখন থেকে আমি ফিতে কাটবো, বুঝেছিস? জয় গুরু। আমরাও যাবো তো গুলটে মামা তোমার সঙ্গে। আলবাত। সব ব্যবস্থা করে এসেছি মহারাজ।
ওই মানুষটাই এবার যা করার করবে। এই, এই, তুই ওর ভিতরে ঢুকলি না কেন? ওরিয়া বাবা, ওই মানুষটা যখন তখন ঠ্যাঙানি খায়, যখন তখন। ওর ভেতরে ঢুকলে আমিও ফকটে ঠ্যাঙানি খেয়ে যাব মহারাজ। যদি ওই মানুষটা দুর্গা পুজো না ভণ্ডুল করতে পারে তাহলে কিন্তু তুই আর বাঁচবি না। কোনো চিন্তা করবেন না মহারাজ, দেখুন না কি হয়। এবার প্যান্ডেলের উদ্বোধন করছেন আমাদের পাশের পাড়ার গর্ব শিবান গুলটে গুলটে গুলটে। যাও গুলটে চরণ, এইবার ফিতাটা কাটতে ফেলাও। অবশ্যই অবশ্যই, আমি তো খুব ভালো ফিতে কাটতে পারি। কাটছি তবে রে বাজু। এর পরের কাজটা মনে থাকে যেন ঠ্যাঙানি বাবু। মেন তারটা কেটে দেবো। তুই আগে ফিতা কাট উজবুক। ইয়ে মানে কাটছি কাটছি, কাটলাম কিন্তু, হ্যাঁ কাটলাম। গেলাম গেলাম। সবাই সরে যাও, সবাই সরে যাও, সবাই সরে যাও, গুলটে বাবা কারেন্ট খেয়েছে। ওরিয়া বাবা যে কেস আবার বিগড়েছে। এই কে? ওরে বাবা গো, উজবুকটারে বাড়িতে লইয়া যা তোরা, এই মুখ রোজে না হয়। তুমি কারেন্ট খেলে কিভাবে বলো তো? মা দুর্গা মনে হয় আমার উপরে রেগে গেছেন রে। কেন? ওই ওষুধটার থেকে মোহর নিয়েছি, তাছাড়া অসুরের কথা মতো পুজো ভণ্ডুল করতে রাজি হয়েছিলাম যে। তাই মা দুর্গা তোমাকে শাস্তি দিয়েছেন। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর রে খোতন? গুলটে মামা যে মোহরগুলো ওই গজেন গড়াই বাবুকে দিয়েছিল না, সেইগুলো অচল। সোনার দোকানের লোক বলেছে অমন মোহর নাকি পৃথিবীতেই পাওয়া যায় না, আর তাই নকল মোহর দেওয়ার জন্য গজেন গড়াই বাবু গুলটে মামার নামে থানায় নালিশ করতে গেছে। ওরে বাবা রে, আমি আর বিতে কাটবো না রে। তাহলে তুমি কি কাটবে গুলটে মামা? ভাবছি এবার থেকে আমি মাটি কাটবো রে। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো।